তরি নিঃশব্দে কাঁদছে। পাশে আয়মান শুয়ে রয়েছে কপালের ওপর এক হাত রেখে, তার চোখ জোড়া বন্ধ, ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। তরির দিকে ফিরেও তাকালো না সে। মাত্র 2 বছরের সাংসারিক জীবনেই এত অতৃপ্তি কোথা থেকে ভরিয়ে দিয়েছে মন, আয়মান জানে না। শুধু জানে নিজেকে বন্দি মনে হয়, ভালো লাগে না কিছু, তরিকেও না। তরির কান্না আয়মানের কাছে নাটক বই কিছুই নয়। তরির কান্নাটা রোজকার। প্রতিদিন আয়মানের কোনো না কোনো অবহেলায় তার বুক ভাঙে। এই যেমন আজ রাতের ঘটনা ধরা যাক। আয়মান অফিস থেকে ফিরে এলো 11টায়। বাসার সবাই খেয়ে নিলেও তরি খায়নি। আয়মান এলে একসঙ্গে খেতে বসায়। আয়মান চোখ রাঙিয়ে ধমকে সুরে বলে ওঠে, কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে? আমি বলেছি একবারও? নাটক যত্ত সব। তরি একটিও জবাব দেয়নি। এক লোকমা ভাতও এরপর আর মুখে ওঠেনি। কতক্ষণ নিঃশব্দে ভাত নিয়ে নড়াচড়া করে একসময় উঠে গেছে তরি। আয়মান দেখেও দেখেনি, সে তার মতো খেয়ে নিয়েছে। পেটের ক্ষুধা চাপিয়ে রেখে অন্যের জন্য বসে থাকা স্রেফ বোকামি বই আর কিছু কি? বোকা আয়মান, সে কি জানে না তরি কিসের টানে তার জন্য অপেক্ষা করে? একসময় আপন মনে উঠে বাথরুমে যায় তরি। চোখে মুখে পানির ঝাপটা দিতে গিয়ে চোখ বোঝে। সেই অলক্ষণে অবাধ্য মনটি ছুঁয়ে যায় অতীত স্মৃতির পাতায়। আয়মানরা দেখতে এসেছিল পূর্ণিমার রাতে। সন্ধ্যার পর থেকে ভরা জ্যোৎস্না। ছাতিম রঙের একটা কাতান শাড়িতে ষোড়শী কিশোরী সাজতে চেয়েছিল যুবতী নারীর ন্যায়। গ্রামীণ এলাকায় এসএসসি পাশ করা মেয়ে অনেক লেখাপড়া করে ফেলেছে, এমনটাই ভাবে সকলে। তরির বাবা মাও এই মতের অমিলে ছিল না। তরিকে তাই দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ঢাকা থেকে আগমন পাত্রের। লম্বা চওড়ায় মাশাআল্লাহ। পাত্রের মায়ের আচরণ সুন্দর। এক বোন বাদে সাতকুলে আর তো কেউ নেই। শাশুড়ি, ননদ আর স্বামীর ছোট্ট সংসারে সুখী হবে তরিমা। সেই চিন্তাভাবনা থেকেই আয়মানের সঙ্গে তরির বিবাহ দেওয়া। বয়সের দিক থেকে বেশ ভালোই দূরত্ব দুজনের মাঝে, প্রায় 8 বছরের। কিন্তু শারীরিক দিক থেকে তরিকে একটু দূরত্বে রাখেনি আয়মান। এমন এক রাত ছিল না যেদিন ছোট্ট তরিকে সুখের দুয়ারে ভাসিয়ে নিয়ে যায়নি আয়মান। সংসার ও স্বামীর খেদমত বুঝতে বুঝতে 1.5 বছর পার হয়ে গিয়েছে এতদিনে। এখন যখন আয়মানের মায়াজালে আরও ফেসে গিয়েছে তরি, ঠিক তখনই আয়মানকে অচেনা লাগতে শুরু করেছে ভীষণ। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন তার চোখে পানি দেখলে আয়মানও কেঁদে ফেলত পুরুষ হয়ে। আর আজ তরি কাঁদলেও আয়মান পাত্তা দেয় না। 2 দিন আগে তরি অন্তরের বেদনায় ঝরঝর করে কাঁদছিল একলা একাকী বারান্দায়। আয়মান সবেমাত্র রাতের খাবার খেয়ে ঘরে এসেছে। বারান্দায় পা রাখে গামছা নেবার উদ্দেশ্যে। আয়মানের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত কান্না থামায় তরি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখজোড়া মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকায় ভ্রু কুঁচকে থাকা আয়মানের দিকে। তরি জানতে চায়, কিছু প্রয়োজন? উত্তরে আয়মান বলে, তোমার এসব নাটক থেকে মুক্তির প্রয়োজন তরি। তোমাকে বিয়ে করা জীবনের সবচাইতে বড় ভুল। কিছু থেকে কিছু হলেই কান্নাকাটি। আর তোমাকে কিছু বলাও যায় না বাবা। এমন বিহেভ করো যেন ঘরে সতীন নিয়ে এসেছি, যত্ত সব। গামছা না নিয়েই বারান্দা ত্যাগ করে আয়মান। ঠায় দাঁড়িয়ে রয় তরি। তার চোখ জোড়া ছলছল করে আবারও, কিন্তু ঠোঁটের কোনায় এক চিলতে হাসি। মনে মনে বলে, সতীন নিয়ে এলেও অবাক হব না এখন। আপনাকে বড্ড অচেনা লাগে আয়মান। এদিকে সকাল সকাল উঠে পড়েছে বৌমা। হালিমা বেগমের কথার প্রত্যুত্তরে তরি মুচকে হাসি প্রদান করল। সে আটা মাখাতে ব্যস্ত। 6:30 বাজছে ঘড়ির কাঁটায়। আয়মান 7টায় উঠে পড়বে। 8টার ভেতর নাস্তা খেয়ে বেরিয়ে পড়ছে আপন কাজের উদ্দেশ্যে। তার আগে নাস্তা তৈরি করা প্রয়োজন। সারা রাতে এমনিতেও ঘুম হয়নি তার। একবার এপাশ করেছে, আরেকবার ওপাশ ফিরেছে। আয়মানের বুকের ওম পেতে খুব ইচ্ছা করছিল তরির, কিন্তু সাহস পায়নি ওকে ছোঁয়ার। দেখা যাবে মাঝরাতে চিৎকার করে উঠবে। কি দরকার? কতক্ষণ বারান্দাতেও দাঁড়িয়েছিল তরি। একটা সময় ছিল যখন আলো জ্বালানো থাকার পরেও একা এক রুমে থাকতে ভয়ে কুঁকড়ে যেত তরি। আর আজ একা একা অন্ধকারেও ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। মরে গেলে মাটির তলায় একাই থাকতে হবে। অন্ধকারকে ভয় পাওয়ার কি প্রয়োজন? বরং এখন থেকে অভ্যাস করা যাক, নইলে কবরের ভেতর একলা থাকতে কষ্ট হবে যে খুব। বিভা ঘুমাচ্ছে। হালিমা বেগম বিভার গালে আলতো করে চড় মারলেন। বিভা লাফিয়ে জেগে উঠে বসল। কি মা, প্রতিদিন সকালে এভাবে ওঠাও কেন? আর্তনাদের স্বরে বলল বিভা। হালিমা বেগম ধমকের স্বরে বললেন, ঘরে আরও একটা মেয়ে আছে আমার। সে সকাল 6টায় উঠে নাস্তা বানায়, আর তুই 9টার আগে উঠতে পারিস না? মাত্র 7টাও বাজে নাই, এখনই উঠে করবোটা কি? প্লিজ মা, 8টায় উঠে পড়বো, যাও। এখন একটু ঘুমাতে দাও, দয়া করো। ঘড়িতে চোখ বুলিয়ে আবার শুয়ে পড়ে বিভা। হালিমা বেগম তার পাশেই বসে রইলেন বেশ কিছুক্ষণ। আজকে সোনালির আসার কথা। সোনালি তার ছোট বোন। সোনালি ও তার মেয়ে সানা আসবে আজকে। খুব কাছেই থাকে তারা। প্রায় এসে গল্প করে চলে যায়। একটা সময় ছিল যখন সানার জন্য আয়মানকে বেছে নিয়েছিল সোনালি।
হালিমা বেগমেরও এই বিষয়ে আপত্তি ছিল না কোনো, কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে সানার সঙ্গে আয়মানের বিয়েটা হয়ে ওঠেনি। তা নিয়ে এক বিন্দু আফসোস নেই হালিমা বেগমের। তরি গ্রামের মেয়ে হলেও বেশ সুশৃঙ্খল, আদব কায়দা জানে, কাজেও পটু। তার মতো বউ পেয়ে হালিমা বেগম সত্যিই মন থেকে খুশি। আয়মান ঘুম থেকে ওঠার পর এক দফা চিল্লাচিল্লি সারল তরির সঙ্গে। রাগারাগির কারণ তরি কেন তাকে ডেকে তোলেনি, অথচ কিছুদিন আগে ঘুম থেকে ওঠানোর জন্য বারবার ডাকার ফলে এক গাদা বকার সঙ্গে একটি থাপ্পড়ও খেয়েছিল তরি আয়মানের হাতে। তারপর থেকে ভুলেও সে আয়মানকে ডাকতে যায় না। আয়মান নিজেই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, সময় মতো উঠে পড়ে। আজ যে অ্যালার্ম শুনেও উঠতে পারবে না তা তো আর তরি জানত না। সে রান্নাঘরে ব্যস্ত ছিল। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে গোসল সেরে ডাইনিংয়ে বসে আয়মান রুটির প্লেটটা সরিয়ে রাখে। কটমটে চোখে তরির দিকে তাকাতেই তরি দাঁত দিয়ে জিভ কাটে। দৌড়ে রান্নাঘরে গিয়ে পরোটার প্লেটটা নিয়ে এলো। আয়মান রুটি খায় না। তরি সব আনতে গিয়ে পরোটার প্লেট আনতে ভুলে গিয়েছিল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। টুকটাক কিছু কথা চালাচালির পর আয়মান খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে গেল। তরি টেবিল গোছাচ্ছিল। আয়মান ডেকে বলল, ঘরে আসো। দুরু দুরু বুক নিয়ে ঘরে পা রাখে তরি। কিছু বলবেন? কিছু বলার জন্য তো ডাকলাম নাকি? ধমকের চোটে কেঁপে উঠল তরি। মৃদু শ্বাস বেরিয়ে এলো নাসিকা পথ ভেদ করে। আয়মান রাগ নিয়ে বলল, তুমি কি আশা করো সারাদিন কামলা দিয়ে এসে রাতের বেলায় তোমার ফোঁচফোঁচ শুনবো, তারপর তোমার রাগ ভাঙাতে যাব, তোমাকে মানাতে যাব? তরি মাথাটা নিচু করে বলল, আমি কিছুই আশা করি না, বিশ্বাস করেন। শুধু চাই আপনি আমার সাথে ভালো আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন, একদম আগের মতো। আপনি এতটা পাল্টে গেছেন কেন? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? আর পাল্টে আমি যাইনি, তুমি গেছো। তোমাকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি অ্যাকচুয়ালি। আমার মতো সকাল টু সন্ধ্যা কামলা দিলে তোমার নিজেরও আচরণ মানুষের মতো থাকতো না। আসলে দোষ তোমার না, তোমার বয়সের। এই বয়সের মেয়েরা প্রায়োরিটি চায় বেশি। এরা হয় বিশ্ব ন্যাকার ন্যাকা, তুমিও তাই। ন্যাকামি আর আহ্লাদি। শোনো, এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কি করব জানি না। যদি আমার সাথে থাকতে চাও এসব ফ্যাঁচপ্যাচানি একদম বন্ধ রাখতে হবে। কি বুঝতে পেরেছ? মাথা কাত করল তরি। মুখে কিছুই বলতে পারল না। স্বামীর সাথেই তো আহ্লাদ করে মানুষ। মেয়ে মানুষের ন্যাকামি তো স্বামীর সঙ্গেই। অথচ আয়মান কিসব বলছে। আয়মান চলে গেল অফিসের উদ্দেশ্যে। তরি বিছানায় ঝিম মেরে বসে রইল খানিকক্ষণ। তার মন খারাপ লাগছে আবারও। কপালে চুল সরাতে গিয়ে চোখে হাত পড়ে। বুঝতে পারল সে কাঁদছে। নাক টেনে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় তরি। উঠে গিয়ে দরজা আটকে দেয়। তোষকের তল থেকে লুকিয়ে বের করে একটা ডায়েরি। এই ডায়েরিটা আয়মানের। আয়মান কিছুই লেখে না দেখে তরি নিয়ে নিয়েছে নিজের করে। ডায়েরিটার নাম দিয়েছে মন খারাপের ডায়েরি। এখানে তরির সমস্ত মন খারাপের কথা লেখা থাকে। আগে লিখতে হতো না, এখন লিখতে হয়। প্রতিদিনই লেখে। যেসব কথা আয়মানকে বোঝাতে পারে না বা বলতে পারে না তা এই ডায়েরিতে লিপিবদ্ধ করে মনটাকে হালকা করার চেষ্টা করে তরি। তরি লিখতে শুরু করল, প্রিয় আয়মান, আপনাকে নিয়ে এই নিয়ে 22 বারের মতো লিখতে বসেছি। আগের 21টি চিঠি জীবন কথনের ন্যায় অবহেলায় এই ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আফসোস আমার, আপনি কোনোদিনও সেই চিঠিগুলো পড়তে পারবেন না। আমি চাইও না আপনি পড়ুন। ওগুলো পড়লে মুখ লুকানোর জায়গা যে থাকবে না। আপনি জানেন কতটা ক্ষতবিক্ষত আমার চিত্ত? জানেন না। আপনি সবসময় নিজের দিকটাই অনুভব করেন। কখনো আমার জায়গায় এসে অনুভব করার চেষ্টা করলে বুঝতেন আমি দুঃখ লুকিয়ে কি করে হাসতে শিখেছি। বিয়ের পর এতকাল যাবৎ কোনোদিন একটা দামি উপহার আপনার থেকে পাইনি। বিয়ের নাকফুলটাও আম্মার দেওয়া। তবুও সেসব নিয়ে অভিযোগ আফসোস কোনোটি আমার ছিল না। আমি শুধু আপনাকে চেয়েছি, আপনার ভালোবাসা, আপনার আদর, আপনার সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছি। প্রথম তো সব ঠিক ছিল, তারপর হঠাৎ কেন এত নির্মল হয়ে গেলেন জানি না। আমি মন থেকে চাই আমার মৃত্যুর পর এই ডায়েরিটা যেন আপনার হাতে পড়ে। আমি যখন থাকবো না সেদিন আপনি মুখ থুবড়ে কাঁদেন যেন। ওই উপর থেকে আমি দেখব আর হাসব মিটমিটি। আমাকে দেওয়া কষ্টের প্রতিশোধ সেদিন নেব। ভাগ্যে থাকলে কেয়ামতেও আমি আপনাকে চাইব। দয়া করে সেদিন ভালোবাসার বদলে অবহেলা দিয়েন না। তরি দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। বাদে বাদে ডুকরে উঠছে কান্নার দমকে। ঘরের চারদিকে 4টি দেওয়াল বাদে আর কেউ সেই কান্নার সাক্ষী হলো না। খানিক পর বাথরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসে তরি। এখন মুখে হাসি, দেখলে বোঝাই যাবে না একটু আগেই কেঁদে একাকার হয়ে গিয়েছিল এই মেয়েটি। কি নিখুঁত অভিনয়! এরকম তরিদের অভাব নেই বাস্তবতায়। কয়জন জানে সেটা? দরজা খুলে বাইরে বেরোতেই হালিমা বেগম প্রশ্নবান ছুড়লেন, তুমি নাস্তা করেছো বৌমা? তরি না খাওয়া সত্ত্বেও মাথা তুলালো। আপনারা খেয়ে নিন, আপনার ছেলের সঙ্গে বসে খেয়ে নিয়েছে। বিভাটা এখনো উঠল না। ওকে একটু উঠাও তো বৌমা। জি আম্মা, যাচ্ছি বলে বিভার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো তরি। দরজা ভেজানো। আলতো হাতে দরজাটি খুলতেই কারো ফিসফিসানি চাপা স্বর ভেসে এলো তরির কানে। তরি কান খাড়া করে স্পষ্ট বুঝতে পারল কণ্ঠটি বিভার। কাঁথার তলে কথা বলছে ফোনে। ঠোঁট টিপে হাসে তরি।
অপর পাশের ছেলেটি যে হাসিব বুঝতে দেরি হয় না। বিছানার পাশে দাঁড়িয়ে আচমকা বিভাকে চমকে দিতে কাঁথাটা টেনে নেয় তরি। হালিমা বেগম এসেছেন মনে করে আতকে উঠল বিভা। হাতের ফোন ছুঁড়ে ফেলে ধর্মড়িয়ে উঠে বসতেই তরির খিলখিল হাসির তরঙ্গ কানে ঢোকে। ইস ভাবি, হার্ট অ্যাটাক করতাম আরেকটু হলে। হাসির চোটে চোখে পানি চলে আসে তরির। সাবধান করলাম ভাই, আম্মা আসতো যদি আমার জায়গায়। দরজাটকে কথা বলো। এই রে, কি বোকা আমি। থ্যাংক ইউ ভাবি। বিভা তরির গাল ছুঁয়ে দেয়। বিনিময়ে মুচকি হাসির ছুঁড়ে বেরিয়ে আসে তরি। হালিমা বেগমকে বলল, উঠছে না আম্মা, থাক ঘুমাক, ভার্সিটি বন্ধ ওনার, কি করবে উঠে। হালিমা বেগম গজগজ করলেন কতক্ষণ। বিভা ভার্সিটির প্রথম বর্ষে ভর্তি হয়েছে এই বছর। তরি বিভার চাইতো ছোট বয়সে, অথচ সম্পর্কের দিক থেকে বড়। বিভাও তরিকে ছোট মনে করে না কখনো, তার প্রাপ্য সম্মানটুকু যথাযথভাবে দেওয়ার চেষ্টা করে সবসময়। তরি লোকমুখে শুনেছে শাশুড়ি ননদরা সবসময় বউয়ের পেছনে হাত ধুয়ে লেগে থাকে। সেই হিসেবে তরির ভাগ্য ভালো, তার শাশুড়ি যেন আরেক মা, ননদ যেন বড় বোন। তরির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আফসোস, স্বামীটা পরিবর্তন হয়ে গেল, নইলে তরির সুখের সংসার দেখে মানুষ জ্বলত। কলিং বেল বাজলে তরির ধ্যান ভাঙল। হালিমা বেগম বললেন, ওরা এসে পড়েছে মনে হয়। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তরি বোঝে। তার কপাল কুঁচকে আসে। এই সানা মেয়েটাকে একদম সহ্য হয় না। তার চেয়ে 1 বছরের বড় বয়সে, কিন্তু আচরণ খুবই জঘন্য আর প্রচুর অ্যাটিটিউড। মানুষকে দামই দেয় না। তরিকে একদিনও ভাবি বলে ডাকেনি, সবসময় নাম ধরে ডাকে। পারতপক্ষে কথা বলে না এমনিতে, কিন্তু যখনই বলে খুঁচিয়ে খুঁচিয়ে আয়মান ও তার দাম্পত্য জীবনের ব্যাপার প্রশ্ন তুলে। প্রথম প্রথম তরি কিছু মনে করতো না, কিন্তু এখন বোঝে সানা মেয়েটা মনে মনে আয়মানকে পছন্দ করে যে। তরি নিশ্চিত এ ব্যাপারে। রাগ হয় তার মাঝে মাঝে খুব। দরজা খুলে দিতেই সোনালী বেগমকে সালাম দেয় তরি। তারা ভেতরে ঢোকে। সানার ঠোঁটে সবসময় একটা বিদ্রুপ মাখানো হাসি থাকে যেন। তরি তার দিকে ফিরেও তাকালো না। নাস্তা সাজাতে রান্নাঘরে চলে এলো। খানিক বাদে সানা রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো। কি খবর তরি ম্যাডাম, ভালো আছেন? তরি কোঁচকানো কপাল নিয়ে তাকালো, মুখে জোরপূর্বক হাসি ধরে বলল, হ্যাঁ, তুমি ভালো আছো আপু? কিভাবে ভালো থাকি? আমার আমানত যখন তোমার কাছে। মানে না, কিছু না। আয়মান ভাইয়া কই? অফিসে চলে গেছে? তরি মাথা দুলিয়ে জবাব দিয়ে দিল, মুখে কিছু বলল না। আচ্ছা, আয়মান ভাইয়াকে ফেসবুকে মেসেজ দিলে সিন করে না কেন? তুমি নিশ্চয়ই তাকে বলেছ আমার সাথে কথা না বলতে, তাই না? তরি আকাশ থেকে বলল, আমি তাকে এসব বলতে যাব কেন? তাহলে আগে আমার সাথে এত কথা বলতো, আর এখন বলে না কেন? আমি তো জানি না, তাকে জিজ্ঞেস করো। তরি কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা খচখচ করছে হঠাৎই। আয়মান সানার সঙ্গে কি ধরনের কথা বলতো তা জানতে খুবই ইচ্ছা হচ্ছে। নিজের ইচ্ছাকে জোরপূর্বক দমানোর চেষ্টা করলেও সানার পরবর্তী কথায় তরির মাথায় রক্ত চড়ে গেল আচানক। সানা বলল, ভাইয়া চেঞ্জড পুরোপুরি। আগে কত মজা করতো আমার সাথে, এখন আর করে না। আগে আমরা ক্লোজ ছিলাম, ক্লোজ ফ্রেন্ড আর কি। কত ঘুরে বেরিয়েছে একসাথে। ভাইয়ার সাথে আমার কত ছবি আছে, দেখবা? এই দেখো। নিজের ফোন থেকে কিছু ছবি বের করে তরির সামনে ধরল সানা। দুটো ছবি স্লাইড করে সরে যাওয়ার পর তৃতীয় যে ছবিটা এলো, তরির মাথা পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক হয়ে গেল। ছবিটা বেশ আগের। আয়মানের চেহারা দেখে বোঝা যাচ্ছে আয়মান দাঁড়িয়ে আছে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে, আর তার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে দাঁড়িয়ে সানা। এছাড়াও প্রতিটি ছবিতে আয়মানের পাশাপাশি দাঁড়ানো, কোনোটায় দুজনের হাত ধরাধরি। ছবিগুলো বিয়ের আগে হোক, কিন্তু কোনো স্ত্রীকে এসব সহ্য করতে পারবে? মন খারাপ হবে না? তরির মন খারাপ হয়ে গেল। সে কিছু বলার আগে সানা পুনরায় বলল, তুমি আসার পর ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকে। নিশ্চয়ই তুমি মানা করেছো, তাই না? দেখো আপু, আমি কিছুই বলিনি। তোমাদের কিরকম সম্পর্ক ছিল তাও জানি না। ওনাকে যদি এতই চোখে হারাও তুমি, তাহলে ধরে রাখলে না কেন সারা জীবনের জন্য? আমি তো পরে আসছিলাম, তোমরা তো ছোট থেকে একসাথে। তাহলে এখন আমাকে এসব বলে দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি আপু? সানা হেসে দিল, যেন কোনো মজার ঘটনা ব্যাখ্যা করছে তরি। তরি উত্তপ্ত নিঃশ্বাস ফেলে রান্নাঘর ছাড়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই সানা বলে উঠল, ভাইয়াকে কল করে আসতে বলো বিকেলের ভেতর। তুমিও বলবা, আমিও বলবো, কার কথা শুনে দেখা যাক। তরি নিষ্পলক সানার অবজ্ঞা মাখানো মুখপানে চেয়ে নীরবে প্রস্থান করে। খালা শাশুড়ির সামনে নাস্তার আয়োজন করে নিজের ঘরে চলে এলো সে। দরজা ভিজিয়ে ফোন করলো আয়মানকে। ফোনটা ধরেই একরাশ বিরক্তি মাখানো ধমকের স্বরে বলে উঠল আয়মান, বাসা থেকে আসতে পারলাম না, কল কিসের এখনই? তরি ঠোক গিলে চোখের পানি দমন করলো। সানার কথায় এমনিতেই মন খারাপের চূড়ান্ত, এখন আবার আয়মানের ধমক খাওয়া এমনি এমনি। আজকে বিকেলের দিকে বাসায় আসবেন একটু? সাহস করে আবদারখানা পেশ করলো আয়মানের নিকট। আবদার রাখা তো দূর, গলার স্বরটাও নরম করলো না আয়মান। পুনরায় ধমকে বলল, এটা তো তোমার বাপের অফিস, যখন ইচ্ছা চলে আসবো, যত্ত সব। রাখি।
ফোন কাটতেই দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে এক ফোঁটা চোখের জল গড়িয়ে গাল ছুঁল তরির। পেছন থেকে কারো অট্টহাসি শুনতে পেয়ে চকিতে চোখ মুছে তরি। সানা ক্রুড়ো হাসি ছুড়ে দিল। নিজের ফোন দিয়ে ফোন করলো আয়মানকে। ভাইয়া, আমি সানা। হ্যাঁ, তোমার বাসায় আসছে আজকে। সন্ধ্যায় চলে যাব, বিকেলে আসবে? কতদিন তোমার সাথে আড্ডা দেয় না ভাইয়া। ওপাশে আয়মান কি বলল তা শুনতে অধীর আগ্রহে তাকিয়ে আছে তরি। থ্যাংক ইউ ভাইয়া বলে মুচকি হাসির সহিত ফোনটা কান থেকে নামালো সানা। তরিকে উদ্দেশ্য করে এক ভ্রু উঁচিয়ে বলল, আসবে ভাইয়া। আহত হলো তরি। আয়মান পুরোপুরিভাবে তার মন ভেঙে দিল আজকে। না, আমি ভাবিনি এতটা তুচ্ছ আমি আপনার কাছে। কি এমন করেছি যার জন্য প্রতিনিয়ত মনটাকে ভেঙে চুড়ে খান খান করে দিচ্ছেন? ভালোবেসেছি এই কি মহাপাপ? আমার কাজিন সুমি আপুর কথা মনে আছে আপনার? ভাইয়া তাকে পাগলের মতো ভালোবাসলেও সুমি আপু পাত্তাই দেয় না। সে চলে নিজের মতন করে। কে কি ভাবলো, কি করলো না করলো সেদিকে ফিরেও তাকায় না। ভাইয়ার মন খারাপের দিনগুলো গাঢ় হয় সুমি আপুর জন্য। সে হাহাকার করে একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেখানে আপনি না চাইতেও আমার ভালোবাসা পেয়েছেন। আপনাকে আমি পাগলের চেয়েও বেশি ভালোবাসি আয়মান। আপনি কি কোনোদিন বুঝবেন না, নাকি আমার মৃত্যুর অপেক্ষায় আছেন? যেদিন মৃত্যু আমাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে সেদিন দেখব আমি কতটা ভালো থাকতে পারেন। কিভাবে থাকেন আমাকে ছাড়া দেখব আমি, সত্যি দেখব। কি করো? সানার আচানক ছুড়ে দেওয়া প্রশ্নে উবু থেকে সোজা হয়ে বসে তরি। দরজা না লাগিয়ে সে ডায়েরি খুলে বসেছিল যে, লক্ষ্য করে এবার ফাঁকা ঢোক গিলে ডায়েরিটাকে দ্রুত কোলের ভেতর লুকানোর চেষ্টা করে। ছলছল চোখে সানার দিকে তাকায়। শীতল অথচ কঠিন স্বরে জবাব দিল, আমি একটু একা থাকতে চাই। কাকে চিঠি লিখো লুকিয়ে লুকিয়ে? ভ্রু নাচায় সানা। এগিয়ে এলে তরি কোলে থাকা ডায়েরিটাকে শক্ত করে চেপে ধরে। বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায় এবং সানাকে এক প্রকার ধাক্কার সহিত বের করে দেয় রুম থেকে। তোমাকে বললাম না আমি একা থাকবো খানিকক্ষণ? শোনো না কেন কোনো কথা? প্লিজ যাও। দুর্বল কণ্ঠটি নাড়িয়ে দরজা ঠাস করে লাগিয়ে দিল মুখের ওপর। রক্তিম আভা ছড়িয়ে পড়ে সানার চোখে মুখে। হাত মুষ্টিবদ্ধ করে সরে যায় দরজার সামনে দিয়ে। ধপধপ করে হেঁটে গিয়ে বসে সোনালী বেগমের পাশে। হালিমা বেগম সানার চোখ মুখ দেখে বললেন, কিছু হয়েছে মা? সানা ঝামটা মেরে উত্তর দিল, কিছু না বলে বেরিয়ে গেল বিভার ঘরের উদ্দেশ্যে। সোনালী কাঁচুমাচু কণ্ঠে বললেন, কিছু মনে করিস না আপা ওর ব্যবহারে। হালিমা বেগম কিছুই বললেন না। সানার এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্যই তাকে পছন্দ নয়। বিভা হাত খোপা করছিল। সানা গিয়ে তার বিছানায় আয়েশ করে বসল। তোমারই কপাল আপা, ঘুম থেকে উঠো 10টায়। বিভা দায়সারাভাবে বলল, আরও আগে উঠেছি, শুয়েছিলাম। তা আপা, তোমার ভার্সিটির জীবন কেমন যাচ্ছে? ভালো, খুব ভালো। আচ্ছা আপা, আয়মান ভাইয়ার বিয়ের কত বছর হলো? 2 বছর? ওর চাইতে একটু কম কেন? সারা মিথ্যা দীর্ঘশ্বাস ফেলল। ভাবখানা এমন আয়মানের জন্য মরমে মরে যাচ্ছে সে। বিভা ভ্রুকুচকে তাকালো। সানা পুনরায় আরেকটি গাঢ় শ্বাস ফেলে বলল, এই জন্যই ভাইয়ার কদর কমে গেছে ভাবির কাছে। ভাইয়াকে রেখে কোথায় কি করে একটু চোখে চোখে রাখো আপা। বিভা হতবিহ্বল বিস্ময়ে, কি বলছো তুমি? মানে কি? আজকে দেখলাম লুকিয়ে লুকিয়ে কাকে যেন চিঠি লিখছে। আমি দেখতে গেলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয় রুম থেকে, তারপর দরজা আটকে দেয়। তাই আর দেখতে পারিনি। তুমি একটু নজরে রেখো, বুঝেছ? বিভা জবাব দিল না। আপন মনে কিছু ভেবে বাথরুমে ঢুকে গেল। আয়মান বাড়ি ফিরেছে। সোনালি চলে গেলেও সানা রয়ে গেছে। সে রাতেও এই বাড়িতেই থাকবে। তরি দুপুরে রান্নার সময় সানা তার ঘরে গিয়ে খুঁজে এসেছে, কিন্তু কোথাও ডায়েরি বা চিঠি পায়নি। আয়মানের কানে বিষ ঢালা হয়ে গেছে সানার। এখন অপেক্ষা তাণ্ডবের। আয়মান সোফায় বসে টিভি দেখছিল ফ্রেশ হয়ে, আর তখনই সানা এসে এসব বলল। রিমোট রেখে সোজা বেডরুমের দিকে পা বাড়ায় আয়মান। তরি বারান্দায় উদাসীভাবে চেয়েছিল অন্তরিক্ষে। পেছন থেকে আয়মানের তিরস্কার মাখানো কথার বান ছুটে আসে। প্রেমিকের কথা চিন্তা করছো নাকি? তরি পেছনে ফিরে অবাক হয়। কথার মর্মার্থ ধরতে পারল না। অবাক চিত্তে জানতে চাইল, মানে? নাটক? এতদিন এত নাটক করে স্বাদ মেটেনি, আজ তো ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ তুমি। আমি কি করেছি? তরির গলা কাঁপছে। আয়মানকে সে চেনে, এমনিতে শান্ত, রাগলে ভয়ঙ্কর হয়ে ওঠে। মারধর করতেও পেছোপা হয় না। তরি দ্বিতীয় শব্দ উচ্চারণ করার আগেই গালে আয়মানের হাতের স্পর্শ পেল। সেকেন্ডে পুরো কান স্তব্ধ হয়ে গেল। একটা ঝিনঝিন শব্দ ছেয়ে গেল পুরো মস্তিষ্ক জুড়ে। আয়মান ততক্ষণে ক্যাঁজা করে ধরেছে তরির হাত। ব্যথায় গঙিয়ে উঠে তরি, চোখ ফেটে জল বের হলো। আয়মানের দয়া হয় না। আক্রোশপূর্ণ গলায় প্রশ্ন করল, কাকে চিঠি লিখিস তুই? কিসের চিঠি? দেখা আমাকে। আমি কাউকে কোনো চিঠি লিখি না। এসব কি বলছেন আপনি? আবার মিথ্যা? তাহলে কি সানা ভুল দেখেছে? ওকে দেখে তুই চিঠি লুকাসনি? সানা! থমকে গেল তরির কান্না। বোঝা হয়ে গেল সমস্ত কিছু। আয়মান দ্বিতীয় থাপ্পড় মারল। তরি অস্ফুট শব্দটিও করল না। জমে গেল একদম।
অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তৃতীয়বার থাপ্পড় দিতে নিলে হাত ধরে ফেলল তরি। আয়মান আগুন চোখে তাকালো। সে দৃষ্টি উপেক্ষা করে ধাক্কা মারল তরি। সরে দাঁড়ালো নিজেও। কেঁদে উঠল হাউমাউ করে। বলতে লাগলো অনর্গল করে একের পর এক। আমি ফোন করলে বিরক্ত হন, আর সানা ফোন দিলে দৌড়ে চলে আসেন। আমার সঙ্গে কথা বললে ভালো লাগে না, সানার সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। সানার সঙ্গে জড়াজড়ি করে ছবি তোলা, সানাকে প্রায়োরিটি দেওয়া, সানার কথায় নিজের স্ত্রীকে অত্যাচার করা। লোকে জানুক আপনি কতটা নিকৃষ্ট, কতটা নিচে নেমে গেছেন। আপনাকে কি বলে উপমা দিব বুঝতে পারছি না। এত গলা বেড়েছে, এত ওই প্রেমিকের জন্য? প্রেমিক পুরুষ? আয়মানের গলার স্বর বাড়ল। বাড়ির সকলে ছুটে এসেছে এতক্ষণে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিছু ব্যক্তিও থেমে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে ওদের দিকে। আয়মান তরিকে টেনে ঘরের ভেতর নিয়ে এলো। দরজা আটকে দিতে নিলে পাল্লা ঠেলে হালিমা বেগম, বিভা ও সানা প্রবেশ করে। সানার ঠোঁট চিরে ক্রুড় হাসিরা বেরিয়ে এসেছে, যদিও সে লুকানোর চেষ্টা করছে। হালিমা বেগম স্তব্ধ হয়ে তরির গালে তাকিয়ে রইলেন। 5 হাতের আঙুলের দাগ লেগে রয়েছে। তিনি অস্থির কণ্ঠে বললেন, এসব কি হচ্ছে আয়মান? তুই ওর গায়ে হাত তুলেছিস? কি করেছে ও? তোমার আদরের বৌমা আরেকজনকে ধরেছে। এজন্যই বলেছিলাম গ্রামের মেয়েদের স্বভাব চরিত্র ভালো হয় না, এরা ভেজা বিলাই হয়ে থাকে, অথচ ভেতরটা নোংরা। এই মেয়েও কম না, না জানি কতদিন যাবৎ আমাকে ঠকিয়ে যাচ্ছে। আজ সানা হাতে নাতে ধরেছে বিধায় জানতে পারলাম। তুমি ভাইয়াকে ওসব বলেছ? বিভা প্রশ্ন করলো সানাকে। সানা কাঁচুমাচু কণ্ঠে জানালো, হ্যাঁ। বিভা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। সানার কথাগুলো পুরোটাই হাওয়ায় উড়িয়ে দিয়েছিল সে। তরির ওপর যথেষ্ট ভরসা ও বিশ্বাস রাখে বিভা, কিন্তু আয়মান স্বামী হয়েও স্ত্রীকে চিনল না, স্ত্রীর গায়ে হাত তুলল, যেখানে সানা কিনা তার আপন কেউই নয়। কি বলেছে সানা ওকে? এই সানা, কি দেখেছো তুমি? গর্জে উঠলেন হালিমা বেগম। সানা নত মস্তকে সবটা আবারও বললে তরি ঝাঁঝালো কণ্ঠস্বরে বলল, তুমি কি দেখেছিলে যে আমি চিঠি লিখছিলাম? ওটা কি চিঠি ছিল? আমি দেখি নাই, কিন্তু কিছু তো লিখছিলে। আর যদি সন্দেহজনক কিছু না থাকতো তাহলে আমাকে ধাক্কা মেরে বের করে দিলে কেন? পাল্টা জবাবে বলল সানা। তরি শক্ত চোয়ালে বলল, মানুষের ব্যক্তিগত আরও অনেক কিছুই থাকতে পারে, আর তুমি যেরকম একরক্ষা, তাই ধাক্কা দিয়ে বের করা ছাড়া উপায় ছিল না। আর শোনো সানা, এভাবে আমাদের ভেতর সন্দেহের বীজ বোনা বন্ধ করো। তোমার নোংরা চাল আমি স্পষ্ট বুঝতে পারছি। তরি চেঁচিয়ে ধমক লাগালো আয়মান। তরি থামল না। আমাকে ধমকাচ্ছেন কেন? আম্মা, আপনি জানেন এই সানা এখনও ওনাকে পছন্দ করে, আমার থেকে কেড়ে নিতে চায়। আমাকে বলে আমি নাকি ওনার আমানত রেখে দিয়েছি, আর বিয়ের আগে উনি সানার সঙ্গে কিভাবে ছবি তুলত সেসব দেখায়। দেখি আমাকে কষ্ট দেয়, আমাকে জ্বালায়, আমার ভেতর ওনাকে নিয়ে সন্দেহ জাগায়। আম্মা, আপনি বলেন এখন দোষ কার? এই যুগে ফোন থাকতে কেউ চিঠি লেখে? বলুন আম্মা, আমি কি দোষ করলাম যার কারণে এই থাপ্পড়গুলো গালে পড়ল? সানা দুর্যোগে পড়েছে। তরি যে এভাবে সব ফাঁস করে দিবে বুঝতে পারেনি। তরিকে সিরিয়ালের আলা ভোলা অসহায় নায়িকা হিসেবে বিবেচিত করেছিল সে, কিন্তু তরি অসহায় নয়, সে সহনশীল অতিমাত্রায়। বিভাকেও যে সানা উল্টাপাল্টা কথা বলেছিল তা বিভা বলে দিল। এইবার আয়মান নিজের ভুলটা বুঝতে পারল। সানার কথায় এসে মারামারি না করে আগে সবটা ক্লিয়ার করা উচিত ছিল। তরি কাঁদছে, তার সঙ্গে একই বিছানায় ঘুমানো হয়, যার জন্য জীবন উৎসর্গ করা সেই কিনা আজ অবিশ্বাস করে, গায়ে হাত তোলে। আহা পুরুষ, মেয়েদের অসহায় ভেবে শারীরিকের চাইতেও মানসিকভাবে এই যে এত নির্যাতন করো, রোজ হাসরের ময়দানে কোথায় লুকোবে তোমাদের চাঁদ মুখখানা? সেদিনকে আল্লাহকে সমস্ত কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে না? সেদিন কি আল্লাহ এই অসহায় মেয়েদের হয়ে শাস্তি প্রদান করবে না? সেদিন কি সব হিসাব নিকাশের দিন না? একটু যদি ভাবত। সমস্ত রাত তরির 2 চোখের পাতা এক হলো না, এক প্রকার নিঃশব্দে কেঁদে কেঁদেই কাটল। ভোরের সময় তরি উঠে পড়ল, অজু করে সেজদায় লুটিয়ে পড়ল। মোনাজাতের সময় উচ্চারিত হলো না একটি শব্দ। চোখের জলে ভাসিয়ে দিল গাল, চিবুক, হাতের তালু। আকাশে শুভ্র রং ধীরে ধীরে বাড়তে শুরু করলে নামাজ শেষ করে উঠে দাঁড়ালো তরি। বারান্দায় গিয়ে রেলিংয়ে হেলান দিয়ে হালকা মেঘের নীলাক্ত অন্তরিক্ষকে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ওই দূর নীলাচলের কোথাও না কোথাও আল্লাহ রয়েছেন, নিশ্চয়ই তাকে দেখছেন, তার কষ্ট দেখছেন, উপলব্ধি করতে পারছেন। তরি অস্ফুট স্বরে উচ্চারণ করল, আমাকে মুক্তি দাও মালিক। হালিমা বেগম চিন্তায় চিন্তায় রাতে ঠিকভাবে ঘুমাতে পারেননি। সামান্য কারণে যাচাই বাছাই না করে স্ত্রীর গায়ে হাত তুলেছে আয়মান। এর মানে ওদের ভেতরের সম্পর্ক ভালো নেই, মজবুত নেই, অথচ তরি কখনো তা প্রকাশ করেনি। তার চেহারা দেখেও বোঝা যায়নি কিছু। মেয়েটা মনের অন্তরালে সব চাপা দিয়ে দিয়েছে। ওদের ভেতরের সমস্যাটা কি সেটা বের করে সমাধান না করলে এই সংসার হবে মৃত। না থাকবে কোনো সুখ, না থাকবে অনুভূতির জোয়ার। দায়িত্বের চাপে পড়ে দুজনেই নীরবে সংসার নাটক করে যাবে। হালিমা বেগম চপল পায়ে উঠে পড়লেন। রান্নাঘরের দিকে এলে আটা মাখাতে ব্যস্ত তরিকে চোখে পড়ল। হালিমা বেগমের কেন যেন বুকটা ভার হয়ে এলো। এত মিষ্টি আর লক্ষ্মী একটা মেয়ে, অথচ বুকের ভেতর পাহাড় সমান কষ্ট বোঝায়। তরি মা,
ডাকলেন হালিমা বেগম। তরি সামান্যই চমকে উঠল। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে স্মিতহাস্যে বলল, জি মা। আজ এত সকালে উঠে পড়লে যে? এমনি মা, ঘুম ভেঙে গেল। আজকাল তো সবার 9টা-10টার আগে চোখ খোলে না, আর তুমি রোজ ভোরে ওঠো। সবাই কি এক মা? তা ঠিক। তরি কথা বলতে বলতেই রুটি বেলতে বসল। দুটো রুটি বেলা হলে হালিমা বেগম ভাজতে শুরু করলেন। তরি একবার বলল, আমিই পারবো করতে, কিন্তু হালিমা বেগম শুনলেন না। ওদের দুজনকে চমকে দিয়ে বিভাও সেই মুহূর্তে রান্নাঘরে এসে উপস্থিত হলো। হালিমা বেগমের হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে তাকে বিশ্রাম নিতে বলল। হালিমা বেগম গাল ভরে হাসলেন। আজ এত সকাল সকাল উঠলি যে? কি করব, পাশে যে বান্দরনিটাকে শোয়াইছ, সারা রাত যদি একটু ঘুমাতে পারি। হাত পা নেড়ে চেড়ে আমার ঘুমের 12টা বাজিয়েছে বারবার। বিভা নাক কুচকায়। তরি শীতল চোখে তাকালো। হালিমা বেগম হঠাৎ অন্যরকম কণ্ঠে বলে উঠলেন, ও আসলে কি চায় আমি বুঝে গেছি। আমি আজকে সোনালীকে ডাকিয়েছি, এসবের একটা বিহিত করা উচিত। তরি সঙ্গে সঙ্গে বলে উঠল, থাক আম্মা, ওর জন্য আন্টি অপমানিত হবেন শুধু শুধু। যা হওয়ার হয়ে গেছে, আপনি ওকে বুঝিয়ে দিন। আর অনুমতি দিলে একটা কথা বলতে চাই আম্মা। বলো মা। হালিমা বেগম অনুমতি দিলেন। তরি একটু রয়ে শয়ে বলল, ওকে আর এই বাড়িতে আসতে দিয়েন না। আমাকে দেখলে ওর উল্টাপাল্টা কথার মেশিন শুরু হয়। আমি চাই না সংসারটা ভাঙুক। আর আপনার ছেলেকেও একটু বলবেন আম্মা, অন্যের কথায় না জেনে শুনে আমার ওপর এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। অভ্যাসে পরিণত না হয়ে যায় এই ব্যাপারটা। হালিমা বেগম চিন্তিত স্বরে বললেন, ওর আব্বা তো খুব ভালো লোক ছিল, কখনো অপ্রয়োজনে আমার সাথে উঁচু গলায়ও কথা বলে নাই। আর ও এই স্বভাব কোত্থেকে পেল? আজ উঠুক, ওর সাথে সত্যি কথা বলা দরকার। বড় হয়ে গেছে ভেবে চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু চুপ করে থাকবেন না আম্মা। আজ চুপ থাকবেন, কাল অভ্যাসে পরিণত হবে। আমাকে সহ অন্যকে মারতেও দ্বিধা করবে না তখন। হালিমা বেগম ঠোঁট কামড়ে ধরলেন। বিভা চুপচাপ সব শুনে গেল, মাঝ দিয়ে নিজ থেকে কিছু বলল না। সকালের নাস্তার সময় হালিমা বেগম সানাকে বললেন, তুমি কাল যেটা করেছো সেটা আমার বোনের কানে আমি নেব না। আমার বোনকে চেনো ভালো করি, শরীরের মাংস আলাদা করে ফেলবে। সানা ঢোক গিলল, সেই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি সোনালী বেগম এসব শুনলে ওর কপালে জাহান্নাম লিখে দিত। হালিমা বেগম পুনরায় বললেন, কিন্তু তুমি আর এই বাড়িতে আসবে না। আমার বোন আসবে, আমার বোনের জামাই আসবে, তুমি আসবে না। আয়মান রুটি ছিঁড়তে যাচ্ছিল, মায়ের এমন কথার প্রত্যুত্তরে ওর হাত থেমে গেল। কপাল ভ্রু দুটোই কুচকে বলল, এসব কেমন ধরনের কথা আম্মা? ও আসবে না কেন? ও বাচ্চা মানুষ, একটা না হয় ভুল করেই ফেলেছে, তাই বলে এই বাড়িতে আসার নিষেধাজ্ঞা জারি করার কোনো মানে হয় না। বিভা বলল, তোমার বউয়ের চেয়েও বয়সে বড়, আর তুমি বাচ্চা বলো ভাইয়া? আয়মান ধমক লাগালো, চুপ কর তুই, তোকে বড়দের মধ্যে কথা বলতে বলিনি। আর আমার বউকে তো আমি নিয়ে আসি নাই, তোমরা মিলে গলায় ঝুলিয়েছ। এই বাচ্চা কিসিমের বউ এনেছ দেখেই কোনো ম্যাচুরিটি নাই এর মধ্যে। আবেগ আহ্লাদ দিয়ে ভরা। স্বামীর খেদমত শুধু শারীরিকভাবেই হয় না, মানসিকভাবেও করা লাগে, তা বোঝে না। তরির কান ঝাঁঝা করে উঠল, চোখ ভরে এলো মুহূর্তেই। হালিমা বেগম নির্বাক চেয়ে রইলেন। রক্তলাল আয়মান খাবারের প্লেট ঠেলে উঠে দাঁড়ালো, চিবিয়ে চিবিয়ে বলল, তোমাদের মাথাটাও ও খাইছে। আমি বুঝছি তো, বারবার বলছিলাম গ্রামের মেয়ে, তার উপর বয়স ছোট, এসব এনো না। আমার একটা স্ট্যাটাস আছে সমাজে। আমার অফিসের কলিগরা প্রতিনিয়ত নানান কথা বলে মজা করে। তাদের ওয়াইফরা কত স্মার্ট, কত বিচক্ষণ, কথাবার্তা একটা আলাদা ভাব। আর এই মেয়ে দেখো, কিছু বলতে পারলাম না, এখনই কেঁদে কেটে ভাসানো শুরু করেছে। তরি সত্যিই কাঁদছিল। আয়মানের এহেন কথায় আর গলার স্বর শুনে তার পাঁজরগুলো ভাঙতে শুরু করলো এক এক করে। বুকের ভেতর অন্তর্দহনের ঢেউ। সানা মিটমিটে হাসছে। তরি উঠে নিজের ঘরে চলে গেল না খেয়ে। আয়মান হৈ হৈ করে উঠল, দেখেছ, ওর ভেতরে একটু জেদ নাই, কোনো ভাব নাই। মানে কি বলবো, ওর সাথে আমার সিরিয়াসলি যাচ্ছে না আম্মা। যত দিন যাচ্ছে ততই ওকে অসহ্য লাগছে আমার। এসব আর কতদিন চলবে জানি না, বাট আমি মুক্তি চাই, সিরিয়াসলি আমি মুক্তি চাই। আয়মান গটগট করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রেখে গেল বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া দুটি মুখ। সানা পুলকিত বোধ করছে। তরিকে এভাবে অপমানিত হতে দেখে ভালো লাগছে। একজন বিবাহিতা নারীর শক্তি তার স্বামী। সেখানে স্বামী যখন পাশে থাকে না, তখন এর চাইতে ভয়াবহ কষ্টের আর কিছুই হয় না। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে সানার দিকে তাকাতেই চোয়াল শক্ত করে ফেললেন। বললেন, তোমার নাস্তা হলে বাসায় যাও। সানার চেহারায় নিমিষেই মেদুর রঙের আভা ছড়িয়ে পড়ল। নাকের পাঁঠা ফুলিয়ে উঠে দাঁড়ালো সে, এবং সেই অবস্থাতেই ফোনটা সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। বিভা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এসব কি হচ্ছে মা? ভাবির ওপর ভাইয়ার এত রাগ, এত আক্রোশ, কি কারণ? জানি না আমি, দায়সারাভাবে জবাব দিলেন তিনি। বিষিয়ে উঠেছে তার মন। দুশ্চিন্তা হচ্ছে ছেলে বউয়ের সংসারের জন্য। ভালোবাসার দহনকে যারা আবেগ বলে, তাদের আমি পরোয়া করি না। তাদের কপাল থেকে ভালোবাসা মুছে যাক। তারা শূন্যতা বুকে চেপে বেঁচে থাকুক বছরের পর বছর। আমার কমতি আপনাকে খুঁড়ে খুঁড়ে খাক একদিন। অভিশাপ দিচ্ছে না, কিন্তু মন থেকে এটাই চাই, আপনার প্রাপ্য একদিন আপনি বুঝুন। সেদিন যেন আমার হাসিতে সূর্য লুকিয়ে পড়ে, আর আপনার চোখের পানিতে সমুদ্র হাবুডুবু খায়। আমি সত্যি আর পারছি না সহ্য করতে, আর না।
আপনি শুধু আমাকে মানসিকভাবেই না, শারীরিকভাবে অসুস্থ করে তুলেছেন। দিন রাত মাথার ব্যথায় নাজেহাল হয়ে থাকি, বলার উপায় নেই। আপনি বলবেন এটাও নাটক, ড্রামা, আমার অপরাধ। আমি আপনাকে অতিমাত্রায় ভালোবেসেছি, আর তার শাস্তি এসব। মাথা পেতে নিলাম সব। মনে রাখবেন, আমি ভাগ্যের উপর শ্রদ্ধাশীল। এটাও মনে রাখবেন, আমি কিয়ামতে আপনাকে আর চাইব না। আয়মান বাসায় ফিরে এলো সন্ধ্যে নামার পরপর। ক্লান্ত জরাজীর্ণ দেহটাকে বিছানায় এলিয়ে দিল ফ্রেশ না হয়ে। কটি আঙুল চেপে ধরল কপালে। দুই পাশে রগ লাফাচ্ছে। জীবনটা কেমন অসহনীয় হয়ে উঠেছে দিনকে দিন। আগে মনে হতো বিবাহিত জীবন না জানে কত সুখের, শান্তির। এখন আর মনে হয় না। তরিকে বিরক্ত লাগে, অসহ্য লাগে সবকিছুই। স্বাধীনভাবে জীবনযাপন করতে ইচ্ছা হয়, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? অতি কষ্টে দেহটাকে বিছানা থেকে তুলে বাথরুমে ঢুকালো আয়মান। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বাইরে বেরোতেই মাকে চোখে পড়ল। তরিটার জন্য মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে ফেলেছে আজ, যেটা ভাবায় আয়মানকে। অনুতপ্ত সে। বিছানার ওপর রাখা গামছাটা যে মা গুছিয়ে রেখেছে জানে আয়মান। স্মিতহাস্যে মুখটা মুছে নিয়ে হালিমা বেগমকে ডেকে উঠলেন। মা। উত্তরে হালিমা বেগম কাট কাট কণ্ঠস্বরে বললেন, তোকে অবশেষে মুক্তি দিয়েছে। আয়মান কথার মানে বুঝতে পারল না। ভ্রুযুগল কুচকে পাল্টা প্রশ্ন ছুড়ে, মানে? হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। জবাব না দিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আয়মানের সব ক্লান্তি যেন এক নিমিষে চলে গেল। মাথায় এলো, তরি কোথায়? আসার পর থেকে দেখছে না। তবে কি তরি চলে গেছে? একবার দেখতে হচ্ছে ব্যাপারটা। চপল পায়ে পুরো বাড়ি ঘুরে কোথাও তরির ছায়াও পেল না আয়মান। হতাশ চিত্তে বিভার ঘরের দরজায় পরপর 2 টোকা মারতেই বিভা বলল, দরজা খোলা ভাইয়া। আয়মান চমকিত, তুই জানতিস আমি এসেছি? তুমি ছাড়া এই মুহূর্তে আর কেই বা আসবে ভাইয়া? নিশ্চয়ই জানতে এসেছে ভাবি কোথায়। থমথমে কণ্ঠটি নাড়ায় বিভা। আয়মান মাথা দোলাল, স্তব্ধ হয়ে বিছানায় গিয়ে বসল। বিভা ভ্রু নাড়িয়ে বলল, ভাবি চলে গেছে? কই গেছে? ওনার বাড়িতে। যেহেতু তোমার তাকে সহ্য হয় না, তাকে দেখতে পারো না, তাহলে কেন থাকবে? দুপুরের আগে চলে গেছে। তোরা কেউ আটকালি না? কেন আটকাবো? তুমি তো সংসার করতে চাও না, তাহলে আটকে রেখে করবোটা কি? আয়মান জবাব দিতে পারল না। নির্বাক নয়নে নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ। তারপর চাপা কণ্ঠে বলল, গেছে যখন যাক, ভালোই হলো। আমিও কদিন আরামে থাকতে পারবো। বিভা বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে বলল, আজীবনের জন্যই আরামে থাকো ভাইয়া। ভাবি বলেছে আর আসবে না। আয়মান বেশ অবাক হলো। চোখ জোড়া বড় বড় করে বলল, ও এটা বলে গেছে? হ্যাঁ, এটা বলে গেছে। আয়মান এক প্রকার টলতে টলতে উঠে দাঁড়ালো এবং নিজের ঘরে চলে এলো। তরি যে এত বড় একটা স্টেপ নিয়ে নেবে আয়মান খুনাক্ষরেও ভাবেনি। ও চলে যাওয়ায় শান্তি পাবে ভেবেছিল, কিন্তু তার বদলে অদ্ভুত অশান্তি শুরু হয়েছে বুকের ভেতর। বিছানায় চোখ গেলে আয়মানের বুকটা হু হু করে উঠল। তরি এখন ওই জায়গায় বসে থাকতো, তার দিকে চেয়ে থাকতো একটু ভালোবাসার আশায়। আয়মান মাথা নাড়ল। সব তার ভ্রম, এসব কিছুই না। তরি ঠিক ফিরে আসবে। গিয়েছে যখন ব্যারাক, মন ভালো করে আসুক। আয়মানও একটু স্থির হোক। হঠাৎ চলে যাওয়ায় এমন লাগছে। বাস্তবের উপর নজর দিলে মন সামলাতে 2 মিনিটও লাগবে না আয়মানের। আয়মান একটা ভারী নিঃশ্বাস ফেলে বিছানায় এসে বসল। ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। অনেকক্ষণ মনোনিবেশ করার চেষ্টা করেও করতে পারল না। যখন ভাবছে ফোনটা রেখে দিবে, ঠিক তখন একটা মেসেজ এলো। মেসেজটা আয়মানের অফিসের কলিগ চৈতির। চৈতি লিখেছে, এই সময় অনলাইনে কি সাহেব? বউ কই? চৈতি সবসময় আয়মানকে সাহেব বলে ডাকে। অন্যদিন পাত্তা না দিলেও আজ কেন যেন এই সাহেব ডাকটা খুব বেশি সুইট লাগলো আয়মানের কাছে। সে লিখল, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। বলেন কি? এ তো সর্বনাশের কথা। সত্যি বাপের বাড়ি গেছে তো? চোখ বড় বড় করা ইমোজি। আয়মান উঠে বসল। শুয়ে শুয়ে টাইপ করতে সমস্যা হচ্ছে। আরে কোথায় যাবে তরি? ওর আছে তো ওই এক জায়গায়। একা গেছে? তাহলে ভালো মতো খোঁজখবর নেন সাহেব। আজকালকার কারোরই বিশ্বাস নেই। চিন্তিত ইমোজি। আয়মানের কপাল কুঁচকে এলো। প্রসঙ্গটা ভালো লাগছে না বিধায় বলল, ছাড়ো তো এসব। তা তুমি কবে বিয়ে করছো ম্যাডাম? তোমার বিয়েতে ইনভাইট চাই অবশ্যই। বিয়ে? সাহেব, আমি তো আমার জন্য কোনো সাহেব পাচ্ছি না। তাহলে কিভাবে বিয়ে করি? খুঁজলে কি না পাওয়া যায়? মন দিয়ে খোঁজেন ম্যাডাম, পেয়ে যাবেন। পেয়েছি একজনকে অবশ্য। কিন্তু কি? ভ্রু উঁচানো ইমোজি। কিন্তু তাকে পাবো না হয়তো কোনোদিন। সে কখনোই আমার দিকে চোখ তুলে তাকায় না, আমাকে বোঝে না। সে গম্ভীর, সেই সঙ্গে সমান নিষ্ঠুর। একজন বিবাহিত লোককে ভালোবাসা কি মহাপাপ সাহেব? চৈতের এমন মেসেজ পেয়ে হতভম্ব আয়মান স্তম্ভিত হয়ে কি লিখে পাঠাবে জবাবে খুঁজতে লাগলো। চৈতে কি আকারে ইঙ্গিতে তাকে পছন্দ করে? এই বিষয়ে কিছু বোঝাতে চাচ্ছে? চাইলেই বা কি? আয়মান বুঝবে কেন? আয়মানের স্ত্রী আছে, বিবাহিত সে। আয়মান প্রসঙ্গটি মজাদার করার জন্য লিখল, ভালো মজা করতে পারো চৈতি, রাতে খেয়েছ? চৈতি হতাশ হলো। সরাসরি আর কিভাবে বলবে আয়মানকে কতটা পছন্দ তার? যতদূর বোঝা যায় পারিবারিক জীবন নিয়ে আয়মান সুখী নয়, তবুও কেন বোঝা বয়ে বেড়াচ্ছে? সব ছেড়ে নতুনভাবে জীবন শুরু করায় এত বাধা কিসের তার? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চৈতির বুক চিড়ে। উদাস মনে আঙুল চালায়। খেয়েছি। আপনি? খাওয়া হয়নি। বইয়ের শোকে? তা না, খাবো একটু পর। কাল অফিসে দেখা হচ্ছে তাহলে। চৈতি দ্রুত লিখল, শুনুন। হ্যাঁ। ব্যস্ত আপনি? না, কেন?
আরেকটু কথা বলা যায়? আয়মান আবার স্তব্ধ হয়ে গেল। কি লিখবে খুঁজে না পেয়ে কোনো রকমে লিখল, আম্মা ডাকছে জ্যোতি, রাখি এখন, বলেই নেট অফ করে দিল। মেয়েটাকে পাত্তা দেওয়া যাবে না একেবারে। হৌফ করে একটা নিঃশ্বাস ছেড়ে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বাহিরে পা বাড়ালো আয়মান। তরি! সেলিনা বেগম নড়বড়ে ডাক দিলেন। তরি অস্ফুট স্বরে গোঙানির ন্যায় উচ্চারণ করল, মা, খাবি না মা? তরি মুখ ঘুরিয়ে নিল, কিছু বলল না। তার চোখ জোড়া ফুলে ঢোলাকৃতির ন্যায় ধারণ করেছে, চেহারা ফ্যাকাশে। সে ভেবেছিল আয়মান একবার হলেও ফোন করবে, তার সঙ্গে রাগারাগি করবে, এভাবে চলে আসার কারণে, তাও একা একা। অথচ একটা সামান্য মেসেজ অবধি এলো না। তরি যে মেসেজ পাঠিয়েছে তাও বোধহয় দেখেনি আয়মান। চেনা মুখগুলো যত অচেনা হয়ে যায় তখন যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়েও পেরে ওঠা যায় না। এত কষ্ট, এত মানসিক অত্যাচার তরি কখনোই সহ্য করেনি। গ্রামের মেয়ে, বাবার অর্থ সম্পদ তত না থাকলেও কোনো দিন চিন্তায় জর্জরিত হতে হয়নি তাকে। বিয়ের আগে শেয়ানা মেয়েকে মুখে লোকমা তুলে ভাত খাইয়ে দিত বাবা। সেই আদরের মেয়ের চোখে নিচে গাঢ় কালি। 20 মিনিটের দূরত্বের স্কুলে যে মেয়ে একা যেতে ভয় পেত, সেই মেয়ে আজ 4 ঘন্টা জার্নি করে একা একা বাড়িতে এসেছে। কতটা একাকী হয়ে পড়লে মানুষ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। ভাবে কেউ, দেহের মৃত্যুর হিসাব রাখা হয়, আত্মার মৃত্যুর হিসাব রাখা হয় না কেন? কত প্রশ্ন, উত্তর নেই। সেলিনা বেগম মুখে আঁচল চাপেন, আর কিছু না বলে বেরিয়ে যান রুম থেকে। তরির চোখ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। সেই সঙ্গে হঠাৎই মাথার পেছন দিকে তীব্র ব্যথা শুরু হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে মাথা এত প্রকট আকার ধারণ করে যে হকচকে ওঠে তরি। হাত পায়ে অদ্ভুত কাঁপন অনুভব করে, চিৎকার করে ডেকে ওঠে মা বলে। 2 সেকেন্ডের ব্যবধানে সেলিনা বেগম রুমে এসে দেখলেন তার আদরের ধন মাটিতে শুয়ে কাতরাচ্ছে। সেলিনা বেগম চিৎকার করে উঠলেন। বাড়ির পাশে আম গাছ, একটা প্যাঁচা ঘুমোচ্ছিল। আকস্মিক চিৎকারে তার ঘুমের ব্যাঘাত ঘটায় সে চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে। কেউ বুঝল কি প্যাঁচার এই চেঁচানোর কারণ কোনো আগাম বিপদের বার্তা সংকেত? নিগুড়ো রজনী। একটা চিকন সুর থেমে থেমে কাঁদছে তরির মাথার ধারে। তরির নিশ্চল হাত জোড়া শক্ত করে আঁকড়ে ধরে আছে সেলিনা বেগম। তার চোখ স্তব্ধ শীতল। এখনও বোধগম্য হচ্ছে না 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে জন্ম দেওয়া নারী ছেড়া ধন তার আর নেই। তরি আজ সবকিছু থেকে চিরতরে মুক্তি পেয়েছে। নিষ্ঠুর পৃথিবীর মোহমায়া ছেড়ে সে পাড়ি জমিয়েছে শান্তিময় এক দুনিয়ায়। সেখানে কেউ তাকে অবহেলা করবে না, কেউ তাকে মানসিকভাবে আঘাত দিতে পারবে না, নিজের ভেতরে জমা কষ্টগুলো ব্রেন স্ট্রোক ঘটাতে পারবে না। তার দেহের মৃত্যু বহু আগেই ঘটেছিল, আজ আত্মার মৃত্যু ঘটল। প্রিয় না আয়মান সাহেব, আপনি আর আমার প্রিয় নন। প্রিয় শব্দটার গুরুত্ব অনেক, সেই গুরুত্বটুকু আপনাকে আমি দিতে চাই না। ভালোবাসা অপাত্রে দান করেছি, আর কোনো কিছুই আপনার নামে ত্যাগ করতে চাই না। আমি যেন মরে যাই, একমাত্র কাম্য এটাই। উপরওয়ালা যদি সত্যি আমাকে শান্তি দিতে চান তবে আমার হায়াত কমিয়ে দিক, নিশ্চিত মৃত্যু লিখে দিক আমার এই অনিশ্চিত জীবনে। শুধু আপনিই না, যাবতীয় সবকিছু থেকে সরে গিয়ে একাকী থাকতে চাই আমি। আপনাকে ভালোবেসেছিলাম, শুনুন আবারও বলছি, ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসি না। আমি এমন একটি মেয়ে যে শত অত্যাচারেও মুখ তুলে জবাব দিতে পারে না, লাথি খেয়েও তার কাছে পড়ে থাকতে হয়। আমার সাহস, শক্তি সবটাই কম ছিল, অথবা আমি কাজে লাগাতে পারিনি। বিনিময়ে কি পেলাম? এক বুক ভালোবাসা ও আশার সহিত যার হাত ধরলাম, সে মাঝ রাস্তা অবধিও আমায় নিয়ে গেল না। অন্ধকারে যাকে ভেবে বুকে সাহস জোগাতাম, তার কারণে আজ একলা অন্ধকার কবরে শুতে চাই। যাকে বিশ্বাস করতাম বাবা মায়ের পরে, তার কাছে আমার স্থান ছিল সর্বনিম্ন। যার চেহারা আমার স্বস্তি, সে আমাকে দেখতেই চায় না। আমি তরি, আমার মতো আরও কতই না তরি এই দুনিয়াতে ধুকে ধুকে মরছে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে। আমি তাদের খুঁজে বের করে বলতে চাই, তোমরা ভুল করো না। তোমরা অন্তত সাহস জোগাও, বাঁচো, শ্বাস নাও, আর এই দুনিয়ার সুন্দর রূপগুলো খুঁজতে থাকো। কিছু একটা করো। মেয়েদের কাজ রান্নাঘরের 4 দেওয়ালের ভেতরে আবদ্ধ থাকা নয়। মেয়েরা পর্দার সহিত অনেক কিছুই করতে পারে, আমি পারিনি, কিন্তু তোমরা করে দেখাও। আমি জানি না আমার এই বার্তা তাদের কাছে কখনো পৌঁছাবে কিনা, শুধু এটা জানি এই ডায়েরিটা একদিন না একদিন আপনার কাছে ঠিকই পৌঁছাবে আয়মান। সেদিন শুধু আমি বেঁচে না থাকলেই হলো। দোয়া করি এমনটা আল্লাহর কাছে, আমার মৃত্যুর পর আপনার ছায়াও যেন আমার লাশ দেখতে না পায়। আমাকে শেষ দেখার সৌভাগ্য আপনার না হোক। আমার নিশ্চুপ কবর আপনার জন্য আযাব হোক, যন্ত্রণা হোক। আপনার জীবন থেকে উঠে যাক ভালোবাসা, সম্মান, আত্মবিশ্বাস, অথবা বেঁচে থাকার ইচ্ছাটাই। যে আগুনে আপনি আমাকে পুড়িয়েছেন, সে আগুনে একদিন আল্লাহ আপনাকে পুরাক। মনে রাখবেন, আপনার দেওয়া প্রতিটি সূক্ষ্মতম আঘাত আমি মনে রাখব, এবং আপনার দাবি আমি কোনোদিন ছাড়ব না।
মাথার উপর উজ্জ্বল রোদ। তরিকে দেখতে আসা মানুষদের ভেতরে অনেকের শরীর থেকেই দরদর করে ঘাম ছড়িয়ে ছাড়ছে সূর্যমামা। শুধু অনুভূতি নেই তরির পরিবারের মধ্যে। তরির বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই যেন শক্ত মানবে পরিণত হয়েছে। যে যার মতো কাজ করে যাচ্ছে। কারো মুখে বুলি নেই, ভাষা নেই, কারো চোখে অশ্রু নেই, স্বস্তি নেই। সেরেনা বেগম কপালে হাত ঠেস দিয়ে মেয়ের নিথর দেহের পাশে বসে রয়েছেন। গোসল শেষে সাদায় আলোকিত তরি। আর কিছুক্ষণ পর নামানো হবে 3.5 হাত মাটির তলায়। কি অদ্ভুত এই নিয়ম কানুন! যে মেয়েটা দিনেও একলা ঘরে থাকতে ভয়ে কাঁপত, সে মেয়ে আজ জনম জনমের জন্য ওই অন্ধকার কবরের বাসিন্দা হতে চলেছে। তরির ভাইয়ের বউ নাসিমা ঘরে ঢুকল। অতিথি মহিলারা সবাই সেরেনা বেগমকে কান্না করার জন্য অনুরোধ করছেন। তার একমাত্র মেয়ে মারা গিয়েছে, অথচ সে কাঁদছে না একটু। এ যে ভয়ঙ্কর কথা। সেরেনা বেগমের কারো কথাতেই কোনো হোলদোল নেই। নাসিমা সবার মাঝ দিয়ে এসে শাশুড়ির পাশে বসল। চাপা স্বরে বলল, আম্মা, তরির জামাই আইছে। এই প্রথম চাপা হুঙ্কারে কণ্ঠটি নাড়ালেন সেরেনা বেগম। তারে ভেতরে আসতে মানা করো। কি বলতেছেন আম্মা? জামাই তার বউরের শেষ দেখা দেখব না? যখন আমার মাইয়ার জীবন থাকতেও মরতা ছিল, তখন কি হ্যাঁ খেয়াল করছিল? করে নাই। তাইলে এখন আমার মাইয়ার দেহ দেখা কি লাভ? তারে চলে যেতে বলো। হ্যার মা আর বুইনও আইছে। সেরেনা বেগম 1 সেকেন্ড সময় চুপ করে থেকে বললেন, তারা আসুক, কিন্তু ছেলে আইতে পারবো না। নাসিমা বোঝানোর চেষ্টা করল, কিন্তু শাশুড়িকে কোনোভাবেই বোঝাতে পারল না। উপস্থিত সকলেই হাই হাই করল। এ কেমন কথা? বউ মারা গেছে, জামাই আসছে, জামাইকে শেষবার বউকে দেখতে দিবে না? যতই রাগারাগি থাকুক, এমন করা কি উচিত? আরে, যখন ধুকে ধুকে একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল তরি, তখন কোথায় ছিল আয়মান? এক ছাদের তলায় থেকেও স্ত্রীর প্রতি সামান্যতম সম্মান, ভালোবাসা অথবা কেয়ার কিছুই তো ছিল না তার। আজ যখন সব ছেড়ে অজানা দেশে শান্তির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে তরি, তখন এসেছে দেখতে নাটক। আয়মানের মতোই বলতে ইচ্ছা করছে, নাটক, ড্রামা। আয়মানের চোখজোড়া লাল টকটকে বর্ণ ধারণ করেছে, চুল আলুথালু। শেষ রাতে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মা ও বিভাকে নিয়ে রওনা করেছে তরিদের বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা তার বুকের ভেতর এক ধরনের চিনচিনে ব্যথার আবির্ভাব ছিল। সেই ব্যথা এখন শক্ত হয়ে জমাট বেঁধেছে। বাড়িতে এত এত মানুষের সমাগমই বলে দিচ্ছে তরি সত্যি তাকে ছেড়ে চলে গেছে। শেষ আশাটুকু প্রদীপের ন্যায় ধপ করে নিভে গিয়েছে। ভেতর থেকে কে যেন বলছে, একবার ফিরে আসো তরি, আমরা আবার সব নতুনভাবে শুরু করব। কসম তরি, কসম। নাসিমা এসে কাঁচুমাচু কণ্ঠে হালিমা বেগমকে ও বিভাকে ভেতরে যাওয়ার জন্য বলল। আয়মান পা বাড়াতে নাসিমা এক হাত সামনে তুলে ধরল। কাট কাট গলায় বলল, আপনি যাইবেন না, ভেতরে অনেক মহিলা মানুষ। তো? চোখ রাঙিয়ে পাল্টা প্রশ্ন ছিল আয়মান। আপনারে আম্মা ভেতরে যেতে নিষেধ করছে। আমাকে নিষেধ করছে? অবাক কণ্ঠে নিজেকেই নিজে প্রশ্ন করল আয়মান। পর মুহূর্তে বলল, আমাকে নিষেধ করছে মানেটা কি? আমার স্ত্রী, আমি তাকে দেখতে যাব না? না, যাইবেন না। আমার বইনে মাথায় স্ট্রোক করে মরছে, আর হ্যার মৃত্যুর লেখা দায়ী আপনি। আপনি হ্যারে কষ্ট না দিলে আমার বইনে আজকে বাচ্চা থাকতো। যারে মারছেন হ্যাঁ লাশ দেখে কি করবেন? আয়মানের পাশে দাঁড়ানো হালিমা বেগমও বিভাকে উদ্দেশ্য করে নাসিমা বলল, আপনারা আহেন। আয়মান চোয়াল শক্ত করে বলল, আমি যাব। ঝামেলা করিস না আয়মান। এইবার কথা বললেন হালিমা বেগম। তার মনের অবস্থা বড়ই দুর্বল। গলায় কাঠিন্য যোগ করে তিনি পুনরায় বললেন, তোরের ভাবি তো ভুল কিছু বলে নাই। বউটা তোর জন্য এখন দেখে লাভ কি? তুই বরং ঢাকায় চলে যা, এখানে তোর কোনো কাজ নেই। উল্টো তোর তো খুশি হওয়া উচিত, তোকে মুক্তি দিয়ে চিরবিদায় নিয়েছে মেয়েটা। হালিমা বেগম ডুকরে উঠলেন। আয়মান স্তম্ভের ন্যায় বলল, মা। বিভা বলল, ভাইয়া, ভাবিকে এবার অন্তত শান্তি দে। তুই ভাবির লাশ দেখলে ভাবির আত্মাও শান্তি পাবে না। আমি জানি যতটা ভালো ভাবি তোকে বাসত, তার চাইতেও বেশি ঘৃণা নিয়ে মৃত্যুবরণ করেছে। এখান থেকে চলে যা ভাইয়া, ঝামেলা করিস না প্লিজ। নাসিমার সঙ্গে হালিমা বেগম ও বিভা ভেতরে প্রবেশ করল। আয়মান শক্ত কাঠের ন্যায় দাঁড়িয়ে রইল উঠোনের এক পাশে। কিছু শব্দচয়ন বাতাসের ন্যায় কানের গোড়ায় বাজছে। আমার জন্য চকলেট আনবেন, খুব পছন্দ আমার। আমাকে একটু ভালোবাসলে কি হয়? আপনি এত দেরিতে ফেরেন কেন? জানেন না আপনাকে ছাড়া আমি খেতে বসি না? আমরা কবে ঘুরতে যাব আয়মান? কত কত আবদার ছিল মেয়েটির, আয়মান কোনোটাই পূর্ণ করতে পারেনি। ব্যর্থ সে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ধপ করে বসে পড়ল মাটিতে। এই প্রথম তার অনুভব হচ্ছে বুকের কতখানি জায়গা জুড়ে ছিল তরির নাম। কতটা অবহেলা পেয়েছিল তরি, কতটা ভালোবাসত তাকে, কতটা সুন্দর হতে পারত তাদের জীবন। চোখ জোড়া জ্বালা করছে, ক্রমশ পানি জমে উঠল। অস্পষ্ট মনিতে সামনে তাকাতেই একদল মানুষকে বেরোতে দেখল। তারা কাঁধে খাট তুলে নিয়েছে ইতিমধ্যেই। ওই তো তরি, তরিকে নিয়ে যাচ্ছে ওরা। আয়মান টলতে টলতে কোনো রকমে উঠে দাঁড়ালো। দৌড় দিতে গিয়ে একবার উল্টে পড়ল, একবার পা ভেঙে পড়ল, তবুও থামল না।
ততক্ষণে সবাই বড় রাস্তায় উঠে পড়েছে। আয়মান ভিড়ের মধ্য দিয়ে তরির খাট ধরবার চাইলে তাকে সরিয়ে দেওয়া হলো। তরির বাবা ও ভাই কোনোভাবে আয়মানকে সহ্য করতে পারছে না। আয়মানের কারণে আজ তাদের আদরের সন্তান বা বোন নেই। খুনিকে কি করে খুন হয়ে যাওয়া ব্যক্তির লাশ দেখতে দেওয়া যায়? আয়মানকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে চলে গেল সবাই। পড়ার সময় পেছন দিকে উবু হয়ে পড়ে আয়মান। মাথার পেছনে ইটের বাড়ি লেগে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। তরি, আমার তরি, তুমি কোথায় গিয়েছিলে আমায় ফেলে? ওরা আমাকে তোমার কাছে আসতে দেয়নি। তরি মৃদু হেসে বলল, আমি চাইনি আপনি আমার কাছে আসুন। আমাকে দেখুন, আপনার উপর জমা সমস্ত অভিমানের পাল্লা এতই বেড়ে গিয়েছিল যে থাকবে সেসব কথা। এবার আপনি সুখে আর শান্তিতে থাকুন। রোজ রোজ আমায় নিয়ে আর অশান্তি হবে না। আয়মান দ্রুত বিছানায় উঠে বসল। তরির হাত চেপে ধরল শক্ত করে। আমার ভুল হয়ে গেছে তরি, আমাকে ক্ষমা করো। আমি আর একটা সুযোগ চাই তরি, আর একটা শুধু। আমাদের আবার নতুন জীবন হবে, সুখের সংসার হবে। আমাকে ক্ষমা করে দাও তরি, ক্ষমা করে দাও। তরি মুচকে এসে আয়মানের হাতের ভেতর থেকে নিজের হাতজোড়া ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আসি আয়মান সাহেব, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? তরি, তরি, এই তরি। তরি হেঁটে চলেছে, পেছন থেকে আয়মানের সমস্ত ডাক অগ্রাহ্য করে। হঠাৎ থমকে দাঁড়ালো, পেছনে ঘুরে তাকালো, বলল, আমি বলেছিলাম একদিন আপনি আমায় খুঁজবেন, আর সেদিন আমার আত্মা শান্তি পাবে। আয়মান ঘামে জবজবে হয়ে উঠে বসল। তার ঘাম ছুটে গেছে। কোথায় সে? খেয়াল করতেই বুঝল এটা তরিদের বাসা। তাকে এখানে কে এনেছে? আর তরি, ও কোথায়? আয়মান গায়ের ওপর থেকে পাতলা কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়ানোর সময় বালিশ টান লেগে সরে যায়। সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে তরির মন খারাপের ডায়েরি। আয়মান বিস্মিত নয়নে ডায়েরিটা হাতে তুলে নিল। এক একটা পাতা উল্টাচ্ছে আর ঝড় বয়ে চলেছে তার বুকের ভেতর। এতটা ঘৃণা, অবজ্ঞা, উপেক্ষা, তাচ্ছিল্য নিয়ে হারিয়ে গেল মেয়েটা। এত কিছুর পরও তাকে ভালোবাসতে চেয়েছিল, আর আয়মান কি করল? আয়মান চিৎকার করে উঠে আচানক মাটিতে ধপ করে শুয়ে পড়ল। বুকের ওপর চেপে ধরল ডায়েরিটা। হাউ মাউ করে কেঁদে ফেলল তরি তরি করে। দূর থেকে একটা গানের সুর ভেসে আসছে। সময় গেলে সাধন হবে না।